আমার রুমে আমি ফুল বুঝে সাথেছি, বাসর ঘরে ফুল থাকবে না? এটা কেমন কথা? দোস্ত, ভালোই ভালো বিয়েটা তো হয়েই গেল, কিন্তু আমাদের আসল লড়াইটা শুরু হবে এখন, এই সাজানো ঘরে বাসার মানুষদের সাথে। ঠিক দোস্ত, আমাদের নিজেদের মানুষের সাথে এখন লড়াই করতে হবে, কিন্তু তার জন্য উই নিড প্রপার প্ল্যানিং। তো প্ল্যানিং এ কি কোনো খুঁত ছিল? আমার প্ল্যানিং এ খুঁত থাকলে তুই এত সাকসেসফুলি বিয়ে করতে পারতি? খুঁত থাকলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। যারা নিয়মিত এই চ্যানেলটি দেখো, প্রতিটি আপডেট ফলো করো, প্রতিটি ভিডিওতে কমেন্ট করো, তোমাদের প্রতিটি সাপোর্টই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের ভালোবাসা আর আগ্রহ ছাড়া এই ধরনের আপডেট ভিডিও তৈরি করার কোনো মানেই হয় না। আর সেই কারণেই আজকের ভিডিওটি একটু স্পেশাল, একটু আলাদা আর অনেক বড় হতে চলেছে। নাটকটি মূলত একটি মধ্যবিত্ত পরিবারের অভ্যন্তরীণ টানাপোড়েন, সম্পর্কের গভীরতা এবং সামাজিক আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে কেন্দ্র করে নির্মিত। এখানে দেখানো হয়েছে কিভাবে রক্তের সম্পর্কের মানুষগুলো প্রতিকূল সময়ে একে অপরের ঢাল হয়ে দাঁড়ায়। নাটকের শুরুতে দেখা যায় গ্রামের বড় ভাই ও ভাবি তাদের ছোট ভাইয়ের বাসায় শহরে আসেন, কিন্তু ছোট ভাইয়ের স্ত্রী বউ তাদের সহজ সরল জীবনযাপনকে খুব একটা ইতিবাচকভাবে গ্রহণ করেন না। ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষজন অত্যন্ত ধনী এবং তারা গ্রামের আত্মীয়দের বেমানান মনে করে অবজ্ঞা করেন। এমনকি ছোট ভাইয়ের স্ত্রীও তার বাবার কাছে নিজের ভাই ভাবের প্রকৃত পরিচয় লুকিয়ে কাজের লোক হিসেবে পরিচয় দেন। গল্পের মোড় ঘোরে তখন, যখন ছোট ভাই একটি আইনি জটিলতায় বা বিপদে পড়েন। সেই কঠিন সময়ে তার তথাকথিত প্রভাবশালী আত্মীয়রা বা বন্ধুরা কেউ এগিয়ে আসে না। চরম বিপদের মুহূর্তে গ্রামের সেই বেমানান বড় ভাই ও ভাবি তাদের সর্বস্ব দিয়ে, যেমন শখের ঘড়ি বা গয়না দিয়ে, ছোট ভাইকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে বিপদে আপন রক্তই সবচেয়ে বড় আশ্রয়। নাটকের শেষে ছোট ভাইয়ের স্ত্রী এবং তার পরিবার তাদের ভুল বুঝতে পারে। তারা উপলব্ধি করে যে মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, বরং তার অন্তরের উদারতায়। বড় ভাই ও ভাবি রিকশা নিয়ে মিজানের বাসার সামনে ঘুরছেন। তারা ঠিকমতো বাসা চিনতে পারছেন না। ভাই, আপনারা 2 ঘন্টা ধরে আমারে ঘুরাইতেছেন, আমি আর ঘুরতে পারব না। আমার ভাড়াটা দেন, আমি যাইগা। আপনাদের মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই। বড় ভাই, ভাই ভাড়া দিমু, কিন্তু টাকা তো নাই। রিকশাওয়ালা, টাকা নাই মানে? তাহলে ভাড়া করছেন কেন? বড় ভাই, ভাই বিপদে পড়ছি, যে ব্যাগটার ভেতরে টাকা আর মোবাইল আসিল ওটা চোর নিয়ে গেছে। ভাবি, তুমি চিন্তা করো না ভাই, মিজান আইতাছে, মিজান দাঁড়ালেই সব ঠিক হয়ে যাইব। অবশেষে তারা বাসার গেটে পৌঁছান এবং মিজান ও তার স্ত্রীর সাথে দেখা হয়। মিজানের স্ত্রী তাদের পরিচয় মিজানের বাবার কাছে লুকিয়ে কাজের লোক হিসেবে পরিচয় দেন। বড় ভাই ও ভাবিকে একটি ভাঙা চাদর দেওয়া রুমে থাকতে দেওয়া হয়েছে। তারা সেখানে বসে কথা বলছেন। ভাবি, এই রুমে থাকা যায়? বিছানা চাদরটা ছেঁড়া, ফ্যান ঠিকমতো ঘোরে না। বড় ভাই, থাক না বউ, 2 দিনের তো ব্যাপার, ডাক্তারের কাছে গেলেই চলে যামু। মিজান রুমে প্রবেশ করে। ভাইজান, কেমন আছো? তোমরা হঠাৎ ঢাকা আসলা কেন? বড় ভাই, তোর ভাবির কানের দুল আর আমার শখের ঘড়িটা এক রিকশাওয়ালাকে দিয়ে দিছি ভাড়া মেটাতে, আর আমার পেটের ব্যথার জন্য ডাক্তার দেখাইতে আসছি রে মিজান। মিজান, তোমরা সরকারি হাসপাতালে কেন গেলা? আমি প্রাইভেটে দেখামু, টাকা নিয়ে একদম টেনশন করবা না। হাসপাতালের রিপোর্ট পাওয়ার পর ডাক্তার বড় ভাইকে জানিয়েছেন তার লিভার সিরোসিস হয়েছে এবং 3.5 লাখ টাকা লাগবে অপারেশনের জন্য। শোনো, এতগুলো টাকা এই মুহূর্তে দেওয়ার দরকার কি? তোমার ভাই তো বলছেই গ্রামে গিয়ে হোমিওপ্যাথি খেলে সুস্থ হয়ে যাবে। আমার সামনের মাসে গাড়ি চেঞ্জ করতে হবে, জমির কিস্তি দিতে হবে। মিজান, তুমি এসব কি বলছো? আমার ভাইজান আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, আর আজ তার বিপদে আমি পাশে থাকব না? হঠাৎ মিজানের অফিসে দুদক অভিযান চালায় এবং মিজানের দুর্নীতির জন্য তাকে ধরে নিয়ে যাওয়ার পরিস্থিতি হয়। মিজানের শ্বশুর বা ধনী বন্ধুরা কেউ এগিয়ে আসে না। মিজান কাঁদতে কাঁদতে বলছে, কেউ আমার বিপদে নাই। যে বন্ধুদের জন্য এত খরচ করলাম, কেউ ফোন ধরছে না। বড় ভাই তার এক পুরনো পরিচিত পুলিশ অফিসারের মাধ্যমে মিজানকে বিপদ থেকে উদ্ধার করেন। অফিসার বড় ভাইয়ের বন্ধু, তোর ভাই মিজান দুর্নীতিবাজ না, ফাইল গুছিয়ে নিতে বল, আর শ্বশুরের যত সম্পত্তি আছে সেগুলা তদন্তে আসবে।
বড় ভাইয়ের অবদানে আজ তুই বেঁচে গেলি মিজান। ভাবি, আমাকে ক্ষমা করে দেন, আমি আভিজাত্যের মোহে অন্ধ হয়ে গেছিলাম। আজ বুঝলাম বিপদে আপন মানুষই শ্রেষ্ঠ আশ্রয়। ভাবি, ধুর পাগল মেয়ে, আমরা তো একই পরিবারের, চল সবাই মিলে একসাথে ভাত খাই। জীবন এক নিরন্তর যাত্রা। এই যাত্রাপথে আমরা যা কিছু প্রত্যক্ষ করি, যার সংস্পর্শে আসি এবং যা কিছু অনুভব করি, সবই একটি নির্দিষ্ট দ্বৈততার আবরণে ঢাকা থাকে। তা হল চেনা এবং অচেনা। আমাদের চারপাশের জগৎ, মানুষ, সম্পর্ক, এমনকি আমাদের নিজেদের সত্তাও এই দুই অভিজ্ঞতার দোলাচলে আবর্তিত হয়। যা কিছু চেনা তা আমাদের নিরাপত্তা এবং স্বস্তি দেয়, আর যা কিছু অচেনা তা জাগিয়ে তোলে কৌতূহল, ভয় অথবা বিস্ময়। এই চেনা এবং অচেনার দ্বান্দ্বিক সম্পর্কের মাধ্যমেই গড়ে ওঠে আমাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং সামগ্রিক জীবন দর্শন। বিজ্ঞানসম্মতভাবে দেখলে চেনা জিনিসের প্রতি মানুষের এই আকর্ষণ স্বাভাবিক। আমাদের মস্তিষ্ক সর্বদা শক্তির সাশ্রয় করতে চায় এবং পরিচিত বিষয়গুলি প্রক্রিয়া করতে কম শক্তির প্রয়োজন হয়। পরিচিত মানুষের সাথে সম্পর্ক সহজ এবং সরল হয়, কারণ আমরা তাদের আচরণ এবং প্রতিক্রিয়া সম্পর্কে আগে থেকেই ধারণা রাখতে পারি। পরিচিত সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের একটি পরিচয় দেয়, আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে। কিন্তু চেনা জগতের গণ্ডি অত্যন্ত সীমিত। এই গণ্ডির বাইরেই অবস্থান করে বিশাল, রহস্যময় অচেনা জগৎ। অচেনা সর্বদা মানুষকে আকর্ষণ করে আসছে। অজানাকে জানার এবং অচেনাকে চেনার এই চিরন্তন আগ্রহই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। অচেনা জাগিয়ে তোলে আমাদের সুপ্ত কৌতূহল, যা জ্ঞানার্জনের প্রথম ধাপ। বিজ্ঞানীরা যদি অচেনা মহাকাশ বা অতল সমুদ্রের গভীর রহস্য চেনার চেষ্টা না করতেন, তাহলে মানব সভ্যতা আজকের এই পর্যায়ে পৌঁছতে পারত না। নতুন দেশ ভ্রমণ করা, নতুন ভাষা শেখা, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, এই সবই অচেনাকে চেনার প্রচেষ্টা। অচেনা আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, যা মোকাবেলা করার মাধ্যমে আমাদের বুদ্ধি এবং মানসিক দক্ষতা বিকাশ লাভ করে। যদিও অচেনার মধ্যে এক ধরনের অনিশ্চয়তা এবং ভয় থাকে, তবুও এই ভয়ের আবরণে লুকিয়ে থাকে রোমাঞ্চ এবং নতুন কিছুর সম্ভাবনা। সবচেয়ে কৌতূহলী এবং জটিল চেনা অচেনা খেলা চলে মানুষের সাথে আমাদের সম্পর্কের মধ্যে। কাউকে চেনা কথাটির অর্থ কী? আমরা মনে করি আমরা আমাদের বন্ধু, পরিবার বা জীবনসঙ্গীকে খুব ভালোভাবেই চিনি, কিন্তু সময় এবং পরিস্থিতি প্রায়শই আমাদের সামনে তাদের নতুন, অপরিচিত রূপ উন্মোচন করে। মানুষ সর্বদা পরিবর্তনশীল। তার চিন্তাধারা, অনুভূতি এবং পরিস্থিতি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আবার অনেক সময় খুব চেনা কোনো মানুষ হঠাৎ করেই অত্যন্ত অচেনা হয়ে যেতে পারে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত বা ঘটনার জন্য। ঠিক একইভাবে সম্পূর্ণ অচেনা কোনো ব্যক্তিও হঠাৎ করেই আত্মীয় হয়ে উঠতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ওগো অচেনা, তুমি আমারে চেনালে না। সম্পর্কের ক্ষেত্রে চেনা এবং অচেনা কোনো স্থির অবস্থান নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। কাউকে চেনার অর্থ তার সম্পর্কে স্থির ধারণা পোষণ করা নয়, বরং তার পরিবর্তনের সাথে সাথে তাকে নতুন করে আবিষ্কার করার মানসিকতা রাখাই হল সার্থক জীবনের লক্ষণ। সবচেয়ে কৌতূহলী এবং জটিল চেনা অচেনা খেলা চলে আমাদের নিজেদের মধ্যেই। আমরা নিজেদের সম্পর্কে যা কিছু জানি, যা কিছু চেনা, তা আমাদের সামগ্রিক সত্তার একটি ক্ষুদ্র অংশ মাত্র। মনের গভীরে এমন অনেক প্রবৃত্তি, ভয়, স্বপ্ন এবং ক্ষমতা লুকিয়ে থাকে, যা আমরা নিজেদের কাছেও অজানা। চরম সংকট বা অত্যাধিক আনন্দের মুহূর্তে আমরা এমন অনেক আচরণ করি যা নিজেদের কাছেও অপরিচিত মনে হয়। মনস্তত্ত্ববিদরা মানুষের মনকে সচেতন, অবচেতন এবং অচেতন স্তরে ভাগ করেছেন। আমাদের সচেতন বা চেনা মন কেবল বরফের পাহাড়ের উপরের অংশের মতো। এর নিচে লুকিয়ে আছে আমাদের অবচেতন মনের বিশাল জগৎ, যা আমাদের আচরণ এবং সিদ্ধান্তকে চালিত করে, কিন্তু আমরা তা সর্বদা অনুধাবন করতে পারি না। জীবনভর আমরা আসলে নিজেকেই চেনার চেষ্টা করি। আমাদের ভুল, আমাদের সাফল্য, আমাদের নীরবতা সবই আসলে নিজেকে চেনার এক একটি আয়না। জীবন কেবল চেনা বিষয়ের পুনরাবৃত্তি নয়, আবার সম্পূর্ণরূপে অচেনার অনিশ্চয়তাওময়। জীবনের সৌন্দর্য চেনা এবং অচেনার এক সুষম বালান্সের মধ্যে নিহিত। পূর্ণরূপে চেনা পরিবেশ মানুষকে অলস এবং স্থবির করে দেয়, যেখানে নতুনত্বের কোনো স্থান থাকে না।
অন্যদিকে সম্পূর্ণ অচেনা পরিবেশ চরম অস্থিরতা এবং ভয়ের সৃষ্টি করতে পারে। আমরা চেনা জগৎ থেকে শক্তি এবং নিরাপত্তা সঞ্চয় করে অচেনা জগতের দিকে পা বাড়াই। একটি ভালো বই, একটি সুন্দর গান বা একটি গভীর সম্পর্কের মধ্যে আমরা সর্বদা নতুন অর্থ খুঁজে পাই, যদিও তা আমাদের চেনা। আবার অচেনা কোনো জায়গায় গিয়ে আমরা পরিচিত কোনো শব্দ বা আচরণ খুঁজে পেয়ে আনন্দিত হই। এই আদান প্রদানই জীবনকে গতিশীল রাখে। অবশেষে বলা যায়, চেনা এবং অচেনা একে অপরের পরিপূরক। যা আজ চেনা তা কাল অচেনা হয়ে যেতে পারে, আর যা আজ অচেনা তা আমাদের অত্যন্ত আপন হয়ে উঠতে পারে। জীবন হল এই চেনা এবং অচেনার মধ্যে একটি সুতো গাঁথার প্রচেষ্টা। অচেনাকে ভয় না পেয়ে কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে তাকে চেনার চেষ্টা করা এবং চেনা বিষয়গুলিকে পুনরায় নতুনভাবে আবিষ্কার করার মানসিকতা রাখাই হল সার্থক জীবনের লক্ষণ। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে অজানাকে জানার আগ্রহ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মহাবিশ্ব এবং নিজেদের এই চেনা অচেনা পরিক্রমায় আনন্দ এবং অর্থ খুঁজে পাব। মানুষ সামাজিক জীব হিসেবে একে অপরের সাথে নানা ধরনের সম্পর্কে আবদ্ধ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বাবা মা, ভাই বোন, বন্ধু এবং জীবনসঙ্গীর মতো বিভিন্ন সম্পর্কের জালে জড়িয়ে থাকি। এই সম্পর্কগুলোই আমাদের জীবনের সার্থকতা এবং পূর্ণতা দান করে। তবে একটি সম্পর্ক টিকিয়ে রাখা বা তাকে মজবুত করার পেছনে কাজ করে কিছু অদৃশ্য শক্তি, যার মধ্যে বিশ্বাস এবং ত্যাগ প্রধান। সম্পর্কের গভীরতা কেবল সময় দিয়ে পরিমাপ করা যায় না, বরং তা নির্ভর করে প্রতিকূল সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতার ওপর। যে কোনো সম্পর্কের প্রাণভোমরা হল বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশিদিন টিকতে পারে না। এটি এমন এক অদৃশ্য সুতো যা দুজন মানুষকে মানসিকভাবে যুক্ত রাখে। যখন একজনের প্রতি অন্যজনের অগাধ আস্থা থাকে, তখন জীবনের বড় বড় বাধাগুলো ছোট হয়ে আসে। সম্পর্কের শুরুতে বিশ্বাস গড়ে তোলা যতটা কঠিন, তা ধরে রাখা তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং। সামান্য একটি মিথ্যে বা গোপনীয়তা বছরের পর বছর ধরে গড়ে তোলা বিশ্বাসকে এক নিমেষেই ধূলিসাৎ করে দিতে পারে। তাই একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য সততা এবং স্বচ্ছতা বজায় রাখা একান্ত প্রয়োজন। সম্পর্ক মানে কেবল পাওয়ার নাম নয়, বরং কিছু দেওয়ারও নাম বটে। অনেক সময় আমরা সম্পর্কের আভিজাত্য বা বৈষয়িক সুখকে বেশি গুরুত্ব দেই, কিন্তু প্রকৃত সুখ লুকিয়ে থাকে একে অপরের জন্য ছোট ছোট ত্যাগের মধ্যে। নিজের শখের কোনো জিনিস বিসর্জন দিয়ে যখন অন্যজনের মুখে হাসি ফোটানো যায়, তখন সেই সম্পর্কের মাধুর্য শতগুণ বেড়ে যায়। যেমনটি আমরা দেখি পরিবারের বড় ভাই বা ভাবির ক্ষেত্রে, যারা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে ছোট ভাইবোনদের গড়ে তোলেন। এই ত্যাগগুলো হয়তো সবসময় প্রকাশ পায় না, কিন্তু এগুলোই সম্পর্কের ভিতকে পাথরের মতো শক্ত করে তোলে। সম্পর্ক থাকলে সেখানে মান অভিমান এবং ভুল বোঝাবুঝি থাকবেই। মানুষ নিখুঁত নয়, তাই চলতে গেলে ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু একটি সুন্দর সম্পর্কের বৈশিষ্ট্য হল ক্ষমা করার মানসিকতা। অহংকার বা জেদ ধরে রাখলে দূরত্ব বাড়ে, যা একসময় বিচ্ছেদের রূপ নিতে পারে। নিজের ভুল স্বীকার করা এবং অন্যের ভুলকে বড় করে না দেখা একটি পরিপক্ক সম্পর্কের লক্ষণ। ক্ষমা কেবল অন্যকে নয়, বরং নিজের মনকেও শান্ত রাখে এবং সম্পর্কের তিক্ততা দূর করে নতুনভাবে শুরু করার সুযোগ দেয়। পরিশেষে বলা যায়, সম্পর্ক হল একটি চারা গাছের মতো, যাকে নিয়মিত ভালোবাসা, যত্ন এবং বিশ্বাসের জল দিয়ে বড় করতে হয়। বৈষয়িক সম্পদ বা আভিজাত্য দিয়ে হয়তো সাময়িক দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু হৃদয়ের টান আর বিপদের দিনে ছায়া হয়ে দাঁড়ানোর মতো গুণগুলোই সম্পর্ককে অমর করে রাখে। আসুন আমরা মেকি অহংকার ভুলে প্রিয়জনদের গুরুত্ব দেই এবং ছোট ছোট ত্যাগের মাধ্যমে প্রতিটি সম্পর্ককে আনন্দময় করে তুলি। আধুনিক সভ্যতা আমাদের দিয়েছে গতি, দিয়েছে প্রযুক্তি এবং চাকচিক্যময় এক শহুরে জীবন। কিন্তু এই গতির প্রতিযোগিতায় আমরা কি আমাদের অস্তিত্বের মূল বা শিকড়কে হারিয়ে ফেলছি? প্রতিদিনের যান্ত্রিক জীবনে আমরা যখন দামি দামি ফ্ল্যাট, এসি রুম আর প্রযুক্তির পেছনে ছুটি, তখন কোথাও যেন আমাদের ভেতরের মানুষটি একাকী হয়ে পড়ে। শহরের কোলাহলে হাজারো মানুষের ভিড়েও আমরা অনেক সময় নিজেকে বড্ড বেমানান মনে করি। এই দ্বন্দ্বটি আসলে আমাদের হারানো শিকড় আর বর্তমান যান্ত্রিকতার মধ্যকার সংঘাত। শহর আমাদের সমৃদ্ধি দেয়, কেরিয়ার গড়ার সুযোগ দেয়, কিন্তু এই শহরের ইঁদুর দৌড়ে আমরা অনেক সময় সম্পর্কের সরলতা হারিয়ে ফেলি। গ্রামের সেই মাটির টান, যৌথ পরিবারের হাসি কান্না আর প্রতিবেশীর সাথে অকৃত্রিম আড্ডা, এসবই আজ শহরের যান্ত্রিকতায় ফিকে হয়ে গেছে। শহরে আমরা পাশের ফ্ল্যাটের মানুষের নামও জানি না, অথচ গ্রামে একজন মানুষের বিপদে পুরো গ্রাম ভেঙে পড়ে।
এই যে মানসিক দূরত্বের দেওয়াল, এটি শহরের আধুনিকতাকে মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ করে। আমরা যখন আমাদের গ্রাম বা শিকড়কে অস্বীকার করতে শুরু করি, তখন থেকেই আমাদের আত্মিক অবক্ষয় শুরু হয়। শহুরে জীবনে স্ট্যাটাস বা সামাজিক অবস্থান একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। দামি গাড়ি, নামি ব্র্যান্ডের পোশাক আর বিলাসবহুল জীবন দিয়ে আমরা মানুষকে বিচার করি। এই আভিজাত্যের মোহ আমাদের এতটাই অন্ধ করে দেয় যে আমরা আমাদের সেই সাধারণ আত্মীয়-স্বজনদের পরিচয় দিতেও লজ্জাবোধ করি, যারা আমাদের বড় হওয়ার পেছনে ত্যাগ স্বীকার করেছিলেন। মেকি আধুনিকতার আড়ালে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধকে বিসর্জন দিচ্ছি। কিন্তু মনে রাখা প্রয়োজন, শিকড়হীন গাছ যেমন বেশিদিন দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি নিজের শিকড় ভুলে যাওয়া মানুষও দীর্ঘস্থায়ী শান্তি পায় না। জীবনের কঠিন সময়গুলোই আমাদের শিখিয়ে দেয় কারা আমাদের প্রকৃত আপন। যখন শহরের সব দামি বন্ধু এবং প্রভাবশালী আত্মীয়রা সটকে পড়ে, তখন সেই অবহেলিত শিকড় বা গ্রামের সাধারণ মানুষগুলোই পরম মমতায় এগিয়ে আসে। আভিজাত্য তখন ম্লান হয়ে যায় মানুষের অকৃত্রিম ভালোবাসার কাছে। এই শিক্ষাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত সম্পদ টাকা পয়সা নয়, বরং সেই মানুষগুলো যারা কোনো স্বার্থ ছাড়াই আমাদের ভালোবাসে। শহর আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখায় ঠিকই, কিন্তু আমাদের উচিত নয় সেই পথ চলতে গিয়ে নিজেদের শিকড়কে ভুলে যাওয়া। আধুনিকতা আর ঐতিহ্যের মধ্যে একটি সমন্বয় থাকা প্রয়োজন। আমরা যতই ওপরে উঠি না কেন, আমাদের পায়ের নিচের মাটির খবর রাখা জরুরি। মানুষের আসল পরিচয় তার বিনয় এবং ত্যাগের মধ্যে, তার বৈষয়িক সম্পদের মধ্যে নয়। যান্ত্রিক এই শহরে যদি আমরা কিছুটা হলেও মায়া এবং মমতা ধরে রাখতে পারি, তবেই আমাদের এই জীবন সার্থক হয়ে উঠবে।